যেগুলো আমি আগে দেখিনি। আমি একটা ভিডিও করেছিলাম, সেটাতে মানে মাঝখান থেকে যতটুকু দেখেছি সেটুকু বলেছি। প্রথম কথা হচ্ছে, আমি 3টে ওখানে কমেন্ট করেছিলাম, আমি পার্টিসিপেট করেছি, বললাম পুরোটা জানি না, লাইভের খবর পাইনি। হঠাৎ করে এসে যখন ক্লান্ত হয়ে বসলাম, এসে ওয়াইটি খুললাম, লাইভ আসছিল, পার্টিসিপেট করেছি। উনি কমেন্টগুলো নিয়েছেন, থ্যাংক ইউ। তার জন্যে ম্যাডামকে অনেক ধন্যবাদ, ম্যাডামকে অনেক ধন্যবাদ। এই ধরনের বিহেভিয়ারই ওনার কাছে আশা করি, কারণ উনি একটা বড় পোস্টে রয়েছেন, জাস্টিস করবেন এটাই আশা করি। তা হ্যাঁ, অবশ্য একটা কথা, উনি ক্লায়েন্টের দিকটা তো বিলকুল দেখবেন, কিন্তু সেখানে আমার একটা বক্তব্য আছে, ক্লায়েন্টের লিগ্যাল অ্যাডভাইজার, ঠিক আছে, সোশ্যাল ব্যাপারটা ডিফেন্ড যেটা, সেটা উনি দেখবেন, উনি বলেছেন নাকি, এটা আমি মিস করে গেছি পয়েন্টটা, কিন্তু এটা উনি বলেছেন। পরে আমার বলার আছে, ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট নিজেও কিন্তু সোশ্যালি ডিফেম হবে বলে গলাটা বাড়িয়ে রেখেছে। ক্লায়েন্ট 24 ঘন্টা ওই ব্যাপারটাকে নিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। টিনার উকিলেরা পয়সা চেয়েছিল, ঠিক আছে, কারণ এটা আপনি বললেন যে টিনা পয়সা চায়নি, ঠিক আছে, হয়তো তার লিগাল লোকেরা চেয়েছে, হয়তো কেউ জানে না উকিলেরা পয়সা চেয়েছিল কিনা, সেটাও আমরা জানি না। কথাটা সোশ্যাল কে করলো? আপনার ক্লায়েন্ট করেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার কমেন্টগুলো নিয়ে আগে একটু বলে নিই। আমি বলেছিলাম না, কথাটা তখন চলছিল ওই সেই জনগণমন মানে জাতীয় সঙ্গীতের অপমান নিয়ে। সেখানে আপনি ক্লায়েন্টকে বাঁচাবার জন্যে বাচ্চার ঘাড়ে দোষ দিচ্ছেন, কিন্তু ম্যাডাম আপনি বললেন বাচ্চার একটা ছোট ভুল নিয়ে, সেইখানেই আমি মানে আপত্তি করেছি যে ভুলটা কি বাচ্চার, সে জনগণমন ইয়েটা ডেফিনেটলি প্রেয়ারে শিখেছে, সে গাইছে গাক, সে বাচ্চা, একটা বাচ্চা ছোট ভুল নিয়ে আপনারা এইভাবে বলছেন, বাচ্চা হ্যাঁ কেন, বাচ্চাটাকে কন্টেন্ট করছে তার বাবা, মলেজ করছে তার বাবা, আমরা কিছু করিনি, বাচ্চাটার দোষ এখানে নেই। বাচ্চাটা গানটা গাইছে, ঠিক আছে, বাচ্চাটা গাইছে, ঠিক আছে, কিন্তু সেটা সোশ্যাল কে করলো, পাবলিক কে করলো? এবং সেখানে এসে ক্ষমা চাওয়ার কি ভঙ্গি দেখেছেন? আই এম সরি, আমার থেকে ভুল হয়ে গেছে, কথাটা একবারে বলেনি, বলছে আমাকে না বলে আপনারা টেররিস্ট ধরতে যান, ঠিক আছে। সুতরাং বাচ্চার ভুল ওটা নয়, ওটা ঘুরিয়ে দিলে হবে না যে বাচ্চার একটা ছোট ভুল নিয়ে। বাচ্চার কোথায় ভুল? বাচ্চা তো ভালো কাজ করেছে, স্কুলে যেটা শিখেছে ও প্র্যাকটিস করছে, ঠিক আছে, কিন্তু তার প্রাইভেট জায়গায় গিয়ে ক্যামেরা ধরা, এটা তার বাবার ভুল। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে ভিডিও করছি, তোমরা কিছু মনে করো না, কারণ আমার এখন সেজেগুজে বা অন্তত একটু প্রেজেন্টেবল হয়ে বসার একদম টাইম নেই, বড্ড দেরি হয়ে গেছে, অথচ কথাগুলো না বললেও সত্যি পাচ্ছি না, বুঝতে পারছো তো? তো কেসটা হচ্ছে যে টিনার মা ক্ষমা চেয়েছিল সালিশি সভায় মিলমিশ হয় না। মিলমিশ যদি না হয় তাহলে বাচ্চার বাবা সালিশি সভা আয়োজন করেছিল কেন? টিনাকে যদি ওরা বার করে না দিত তাহলে তো টিনা ওই বাড়ির বউ এখনো থাকতো। কারণ সৌমালিকে থ্যাংক ইউ দেওয়ার যে ভিডিওটা, তাতে টিনা বলেছিল যে বহুবার বলেছি অন্যায় হয়ে গেছে, চলো একসঙ্গে সংসার করি। ওরা যদি ব্যাপারটা মেনে নিত ধরুন, তাহলে তো টিনা ওখানে থাকতো, তাহলে সালিশি সভা করে ওকে সোশ্যালি বদনাম করা হলো না। সালিশি সভা যদি কোনো কাজের নয়, তাহলে আপনার ক্লায়েন্ট সালিশি সভা ডেকেছিল কেন? কারণ যে গ্রামের বাসিন্দা ওরা, সেখানে বাইরের লোক গিয়ে তো সালিশি সভা ডাকতে পারে না। দ্বিতীয় কথা, যে ক্ষমা চাইবে, যাকে ক্ষমা চাইতে হবে, সে নিশ্চয়ই বলবে না যে সালিশি সভা ডাকো, আমি ক্ষমা চাইছি। সালিশি সভাটা আপনার ক্লায়েন্টই ডেকেছিল, সেটার যদি কোনো উপযোগিতা না থাকে কেন রেখেছিল? আমি বলবো কেন রেখেছিল, টিনাকে ওইখানে সোশ্যালি ডিফেম করার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা 2 নম্বর কথা হচ্ছে, বক টাকা নিয়েছে। দেখুন, বক টাকা নিয়েছে, টিনা দিয়েছে, টাকাটা টিনার, সুতরাং টিনা টাকাটা দিয়েছে, এবং বক টাকা নিয়েছে, এ তো মানে কত নিয়েছে আমাদের কারোর জানা নেই, ঠিক আছে। আজকে দীপ্ত বলছে ঠিক আছে, কিন্তু দীপ্তই যে সত্যি কথা বলছে তারও কোনো প্রমাণ নেই। আর বক টাকা নিয়েছে, এটা তো স্বাভাবিক, এখানে কেউই তো নিঃস্বার্থ নয়। একটা ফিমেল ব্লগার, তাকে চেনে না জানে না, হঠাৎ করে তার কেস নিয়ে লড়তে আসছে, এমনি সে তো তার নিজের স্বার্থে আসছে, কিছু না কিছু টাকা সে তো নেবেই। ব্যাপারটা হচ্ছে একটা মিউচুয়াল সহাবস্থান যাকে বলে, মানে আমার প্রফেশনটাও চলবে, তোমারও উপকার হবে, আমিও 2 পয়সা কামাবো, এটাই তো হয়। ডাক্তাররা রুগী দেখে টাকা নেয়, এবার 4-5 লাখ টাকা নিয়েছে না নিয়েছে দেবানো জানন্তি, আমরা জানি না, ঠিক আছে। নম্বর কথা হচ্ছে, টিনার বাবা মায়ের টিনাকে বাড়ি থেকে বার করে দেওয়া, ঠিক আছে, এইটার কোনো প্রুফ আমাদের কাছে নেই। হ্যাঁ, টিনার দাদার বিয়েতে টিনাকে আমরা দেখতে পাইনি, সেই সেন্সে বলতে পারি যে টিনা বাড়িতে ছিল না। টিনার বাবা দাদা টিনাকে মারধর করেছে, যদি করে থাকে আমরা জানি না, এটা সামনে আসেনি। দীপ্ত বলেছে কি আপনাকে? দীপ্ত যদি বলে থাকে তার কোনো প্রমাণ নেই, যদি করে থাকে ডেফিনেটলি অন্যায় করেছে। এটা তো প্রথম থেকে আমি বলে আসছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের আমি বিপক্ষে। কেউ কারুর গায়ে হাত দিতে পারে না, না মেয়েদের গায়ে কেউ হাত দিতে পারে, না ছেলেদের গায়ে কেউ হাত দিতে পারে। বিচার করার জন্য আইন আদালত আছে। কিন্তু টিনার বাবাকে আমি কিছুটা হলেও সাপোর্ট করি, মারাটা নয়। একটা মেয়ের নামে যখন এইরকম একটা কলঙ্ক রটে, তখন বাবা হিসেবে ওনার অ্যাকসেপ্ট না করাটা স্বাভাবিক নয় কি? ভেবে দেখুন না একটু, আমরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি এইরকম করে, আমরা কি খুব উইলিংলি সেটাকে মেনে নেবো? বুঝতে পারছেন? তবে একটা জিনিস, টিনা নোংরা ছেলের হাত ধরে চলে গেছে,
এই কথাটা আপনি বলেছেন। টিনা হাত ধরে যায়নি, প্রথম কথা। টিনা তার সঙ্গে চ্যাটিং করেছিল, এটা ভুল করেছে, ডেফিনেটলি ভুল করেছে। কারণ এই ধরনের চ্যাটিং করলে টিনার যে কত বড় বিপদ সে নিজে করে রাখছে। সে এখন তো ওই দীপ্ত রূপের সামনে এসছে। দীপ্ত তবু কি জানেন, দীপ্ত সেই অসহায় সময়টায় টিনার পাশে দাঁড়িয়েছিল, যে জন্য প্রথম দিকে আমি সাপোর্ট করেছিলাম। তারপর ওর আসল রূপটা জেনে আমি সরে এসেছি। দীপ্ত কিন্তু প্রথম দিকে যে সময় টিনা ওই বাড়িতে ছিল না, সেই সময় টিনার পাশে না দাঁড়ালে মুশকিল হতো। আপনার ক্লায়েন্টের সম্বন্ধে একটা কথা রটেছিল। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনাদের সঙ্গে কথা বলি। ওই লোকটার সম্বন্ধে একটা কথা রটেছিল, এই আসানসোল বালির ব্যাপারটা। আসানসোল বালি জিনিসটাকে বাড়াতে চায়নি, যার জন্য সে পুলিশে যায়নি, ঠিক আছে। কিন্তু ওই লোকটাকে তারই অস্ত্রে ঘায়েল করার জন্য সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নানা রকম কথা বলেছিল, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে আসানসোল বালির গ্রিভেন্সটা কী ছিল, যে বিবাহিত মেয়ে ফেসবুক থেকে খুঁজে বার করে তার সঙ্গে চ্যাটিং করে মুখ মুছে তাকে ফেলে দেওয়া, অন্য জায়গায় শিফট করে যাওয়া, অন্য সম্পর্কে শিফট করে যাওয়া, এইটা একটা কল রেকর্ডে শুনেছি। বা তার সঙ্গে যোগাযোগ না রাখা, তাই তো? এই জিনিসটা দীপ্ত করতে পারত। টিনার বিপদের সময় সে পাশে এসে দাঁড়িয়েছিল, এই একটি পয়েন্ট আমার ভালো লেগেছিল। তবে টিনাকে ব্ল্যাকমেল করবে ওই জ্বলনের মতোই, এটা আমি বুঝতে পারিনি, যার জন্য আমি সরে এসেছি। আর একটা জিনিস, আমি ভেবেছিলাম তার পয়সার লোভ নেই, সে নির্লোভ মানুষ, সে টিনাকে দিয়ে ব্লগিং করাতে চায় না, এইটা আমি ভেবেছিলাম, ভ্রান্ত ধারণা ছিল। আচ্ছা, এখন বর্তমান পরিস্থিতি সম্বন্ধে একটা কথা বলি। সমস্ত যে রায়তা ফেলানা, যে রায়তাটা ছড়িয়েছে আপনার এই লাইভের উৎস, তারপর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও নামাচ্ছে, সব কিন্তু দীপ্তার জন্য। দীপ্ত আপনাকে মাঝরাতে অপ্রকৃতিস্থ অবস্থায় ফোনটা না করলে এই জিনিসটি হতো না। কিন্তু ও নিজেই স্বীকার করছে যে টিনার জিমের কিছু মানুষের ঠিকানা জোগাড় করে টিনার নামে ও দোষ লাগিয়েছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো দীপ্ত ইনস্টাতে স্বীকার তো না করতেও পারত, বুঝতে পারছেন। টিনার দীপ্তর বিরুদ্ধে কোর্ট কেস হবে, এটা তো বলা হচ্ছে। তো ও দেখতেই পারতো যে আমি যখন জেলেই যাব তাহলে আমি আর কেন ভালো সাজতে চাই। কারণ দীপ্ত যাই বলুক, আমরা কেউই দীপ্তকে এখন মন থেকে মানতে পারবো না। ওই লাইফটার পর আমিও মন থেকে পাচ্ছি না মানতে। আমি ভেবেছিলাম যে একটা নির্যাতিতা মেয়ে, একটা অপমানিতা মেয়ে, যার কারণে ওই চ্যাট পার্টনার, যার কারণে অপমানটা তার হয়েছে, সে পাশে এসে দাঁড়িয়েছে, অন্তত মুখ মুছে হাই ডার্লিং বলে চলে যায়নি, বাই ডার্লিং বলে চলে যায়নি। এইটা আমি প্লাস পয়েন্ট হিসেবে দেখেছিলাম, বুঝতে পারছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে দীপ্তর স্বভাবই এটা, ও নিজেই প্রবলেম ক্রিয়েট করে, আবার প্রবলেম সলভার হিসেবে অবতীর্ণ হতে চায়। ও চ্যাটিংটা করেছিল একটা বিবাহিত মেয়ের সঙ্গে, কিন্তু টিনা কোনো মোহতে পড়েনি। টিনার দীপ্তর মোহ ছিল না। টিনাকে এইভাবে বদনাম করলে হবে না, এটাও এক ধরনের বদনাম। টিনার কোনো মোহ ছিল না, টিনা পরিস্থিতির চাপে পড়ে গেছিল সেই সময়, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে দীপ্তরই কল রেকর্ড, যেটা ওই ম্যাডামের ক্লায়েন্ট ছেড়েছিল, সেখানে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি দীপ্ত বারবার তাকে বলছে, তুই তো বললি না আমাকে তোর সঙ্গে দেখা করার কথা, তাহলে এখানে শরীরের চাহিদার কথা কোথায় আসে? যেখানে সে তার বয়ফ্রেন্ডকে দেখতেই চাইছে না, একটুখানি 24 ঘন্টা গঞ্জনা শুনতে শুনতে দুটো মিষ্টি কথা, এইটুকুই মেয়েটা চেয়েছিল। সেটা এত সিরিয়াস হয়ে যাবে, ওই লোকটা যে সেটাকে বেঁচে তার আইনি অধিকার কারার দিকে যাবে। কারণ ওই লোকটা ডিভোর্স চায় না, তোমরা বুঝতেই পারছো। সে চায় না তার সম্পত্তি, তার বাড়িতে কেউ আইনিভাবে দিক। ছেলের রাইটস আমার একার। ও কেন বলছে যে ছেলের ঘড়ি আংটি ফেরত দিতে হবে? টিনা তো কিছু নিয়ে যায়নি, এটা প্রমাণ করছে এই ভিডিওতে। টিনা কিছু নিয়ে যায়নি, কিন্তু যদিও নিয়ে যেত, ছেলের আংটি যে মা কেন নিয়ে যাবে না? যেতেই পারে, ছেলের উপর ওই লোকটার একার অধিকার। 2 নম্বর কথা হচ্ছে সোনাচুরির ব্যাপারটা। কবিতা কাকু করে কি বললেন, যে একজন টয়লেটে ছিল, একজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, মাটি খুঁড়ে তিজেলহাড়ি থেকে সোনা নিয়েছে, যখন তারা ওই 3 দিনের জন্য ওখানে ছিল, ঠিক আছে। এই কথাটা কিন্তু কবিতা কাকিমাও বলেছে। আমি আপনাদের প্রত্যেককে ডিজিটাল প্রুফ দিচ্ছি। যেখানে ওই ঢাড়স বললো না অন্য কারোর জন্য শাখা বানিয়ে মায়ের নামে বলছে, তো যেখানে ওই শাখা বানানো কথাটা শুরু হয়, সেইখানে কোটিপতি আবার কুৎসা করতে এসেছিল, আবার কন্ট্রোভার্সি দিতে এসেছিল যে আমাদের গয়না চুরি করে নিয়ে গেছে। বুঝতে পারছো, ওদের কোনো গয়না ছিল না, চুরি হয়নি। আরও প্রমাণ করবো, সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, সেইখানেও কোটিপতির মা হঠাৎ করে এসে ওই ক্যামেরার আওতার মধ্যে ঢুকে, ক্যামেরা রেঞ্জের মধ্যে ঢুকে বলল 2 দিন ধরে থেকে তারা দেখে শুনে আঁচলে বেঁধে সব নিয়ে গেছে। এদিকে লাইভে শুনলাম, আপনি বলছেন, ডিয়ার ফ্রেন্ডস, বলা হচ্ছে যে রিকভারির সময় পুলিশ দাঁড় করিয়ে, প্রশাসনের লোকদেরও ছোট করে দেওয়া হলো, পুলিশ দাঁড় করিয়ে
ওইখানে মানে ক্লায়েন্টের বাবা মাকে আটকে রেখে মাটি খুঁড়ে তারা জিনিস নিয়েছে। প্রথম কথা হচ্ছে দুটো কথা একটুখানি কি বলবো কন্ট্রাডিক্টরি হচ্ছে না? ক্লায়েন্ট বলছে যে দুদিন যখন ছিল এটা নিয়েছে, বারবারও বলেছে, ওর মা বলছে, ওর বাবা কুৎসা করে কবিতা করে বলছে, অথচ ক্লায়েন্টের লিগাল অ্যাডভাইজার, এখন তো সোশ্যাল অ্যাডভাইজারও বুঝতে পারছি, উনি মানে সেলফ প্রোক্লেমড সোশ্যাল অ্যাডভাইজার, উনিও বলছেন যে আমি ওর সোশ্যাল ডিফেমেশনটা আটকাবো। তো সেইখানে উনি বলছেন যে না, রিকভারির দিন নিয়ে যাওয়া হয়েছে, এখানে প্রশাসনের লোকেদেরও ছোট করা হলো। তার মানে টিনার মা চুরি করছে, পুলিশেরাও সাথ দিচ্ছে নাকি? পুলিশদের টিনার বাবা বলেছে, কারণ উনি গাড়ি চালান যেহেতু, পুলিশদের টিনার বাবা বলেছে যে তোমরা আমার বেআইনকে আটকে রাখো, ঠিক আছে আমরা যাচ্ছি একটু কিছু খোঁড়াখুঁড়ি করে আসি। তার মানে পুলিশ ইলিগাল কাজে সাহায্য করেছে, এই একটা কথা। দ্বিতীয় কথা, টিনা দীপ্তর সঙ্গে পালায়নি, টিনাকে ওরা বার করে দিয়েছিল। এদিকে বাবা আর মা খুব একটা তো খুশি হবার কথা নয়। বেশ করেছো মাগো, চ্যাট করেছো, বড় স্ত্রী হয়ে অন্য লোকের সঙ্গে চ্যাট করেছো। কোন বাবা মা বলে? বাবা মার থেকে সাপোর্ট পায়নি, আর দাদা মকাতে চকা মেরেছে। এই মানে কি বলবো, আমি কোনো রকম কথা বলতে চাইছি না, কোনো রকম বাজে কথা। এই টিনার দাদার সম্বন্ধে কথা বলতে গেলে না আমার পা থেকে মাথা অবধি রক্ত উঠে যায়। এর সম্বন্ধে সমস্ত কথা জানলে তখন আপনাদেরও উঠে যাবে, কিন্তু ওয়াইটির বাইরের কথা বলছি না। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই বলছি। একটা নিষ্কর্মার ঢেকি মাঝে মাঝে ইয়েতে যায়, ভাড়ায় যায়, গ্রামে গঞ্জে ওইটুকু ভাড়াতে 100 টাকা রোজগার হয় কিনা সন্দেহ। তার মধ্যে বিয়ে করেছে, মানে বাপের ঘাড়ে বসে বিয়ে করেছে। হ্যাঁ, আর কথায় কথায় টিনার গায়ে নাকি হাত দেয়, ম্যাডাম বললেন যে মেরে বার করে দিয়েছিল। বাবা বললেও দাদা কোন অধিকারে দেয়? প্রথম কথা, গায়ে হাত দেওয়া বাবার উচিত হয়নি, কারণ একটি বয়স্ক ছেলে, এই মেয়েটির জায়গায় ছেলেটিকে রেখে দেখুন তো আপনারা পারতেন তার গায়ে হাত দিতে? মেয়ে গায়ের জোরে দুর্বল বলে তার গায়ে হাত দেওয়াটা খুব সোজা না, অন্যায় সে করেছে। সেম অন্যায় আপনার ছেলে হলে আপনারা করতেন? মানে আমি টিনার বাবা মার উদ্দেশ্যে বলছি। আচ্ছা, এখানে দেখো ডোমেস্টিক ভায়োলেন্সের খেলাপে আমি ভাই যাই বলো। আচ্ছা, এখানে ম্যাডামের কথা বলি বা লাইফের কথা একটু বলি। যখন একটা, আমি তো এটা অনেক পুরনো দর্শক, প্রথম দিন থেকে দেখছি, একটা জায়গায় জ্বলন বলেছিল, আমি যখন জানতে পারলাম আমার বউ এরম চ্যাট করেছে, আমার তো তাকে ধূপধুনো দিয়ে পুজো করার উচিত ছিল। কারণ তখন অলরেডি আমরা বলতে শুরু করেছি, তখন সু ছিল, আমি ছিলাম, বলতে শুরু করেছি যে হ্যাঁ কি বলে ওটাকে, হ্যাঁ, যে তুমি গায়ে কেন হাত দেবে, গায়ে কেন হাত দেবে? কারণ কল রেকর্ডে শুনছি টিনা বলছে তুই মারছিস তো, আমি পুলিশকে সব কথা বলবো। সেখানে টিনার হাজব্যান্ড বলছে যাকে খুশি বলবে যা। সুতরাং টিনার হাজব্যান্ড যদি না মারতো তাহলে সে ডেফিনেটলি বলতো মিথ্যে কথা বলছিস কেন, কোথায় মারছি, আমি তোকে মেরেছি নাকি, বলতো। এরকম বলেনি, তার মানে সে মারছিল। আচ্ছা, এখানে একটা কথা বলুন তো, টিনার বাবা এবং দাদার রাগে, দাদার নয়, দাদাকে বাদ দিন, দাদাটা একটা ফালতু ওয়ার্থলেস, বোনের বাপ মায়ের কামাই খেত, এখন বোনের কামাই খাচ্ছে, কামাই না, কিচ্ছু করে না, বিয়ে করে বসে আছে। তো যাই হোক, সেটা টিনার বাবা মারও কিছুটা দেখা উচিত। টিনার বাবা মার যদি দোষ থাকে, এই ছেলেটাকে মানুষ করার ক্ষেত্রে দোষ হচ্ছে, উচিত নয়। আপনার ক্লায়েন্টেরও কিন্তু বউকে মারপিট করা উচিত হয়নি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, টিনাকে তাড়াবে ওরা ঠিক করে রেখেছিল, না হলে টিনা যখন ওই বাড়িতে আছে তখনই ওরা কেন টাকা পাচার করে, এবং সেই টাকাটা দিয়ে দেওয়া হবে, বলা হচ্ছে গয়না ফেরত দিলে। গয়না নিলে তো ফেরত দেবে ম্যাডাম, গয়না টিনা কিছু নেয়নি। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, অনেকগুলো পয়েন্ট আধা আধুরা ছেড়ে দিয়েছি বোধহয়। বকের টাকা নেওয়া, বক টাকা নেবে তো, বিনা পয়সায় কাজ তো তার করার কথা নয়। সে যদি কোনো জায়গায় দাবি করে থাকে তাহলে মিথ্যে কথা বলেছে, টাকা নিয়েই সে কাজ করছে। অ্যামাউন্টটা 4-5 লাখ কিনা জানি না, টাকাটা টিনার, তাহলে টিনাও দিয়েছে তাকে, ঠিক আছে, 1 নম্বর কথা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে ফ্ল্যাট। ওই ফ্ল্যাটে যাবার আগে পর্যন্ত টিনা একটা জমি দেখছিল, যে জমিটা নেবে আমিও চেয়েছিলাম, আমি আমার ভিডিও থ্রু দিয়ে বলেছিলাম ওই জমিটা নিলে টিনার সর্বাঙ্গ সুন্দর হতো। কিন্তু সেই সময় বক ওকে একটা ফেসবুক থেকে খুঁজে দেয়, ফ্ল্যাট খুঁজে দেয়, যে ফ্ল্যাটটায় গিয়ে টিনা প্রচণ্ডভাবে বিপদে পড়েছিল। কারণ ওই ফেসবুকে ওনারের সমস্ত নাম্বার ছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাম্বার নিয়ে ওনারের সঙ্গে যোগাযোগ করে টিনা হারাম করে দিয়েছিল। এবং ফেসবুকের ওনারকে বলে, ফেসবুকের ওই যে হোম ট্যুর বলুন বা ওই নাম্বার, মানে ওনারের নাম্বার কোনো কিছুই ব্লক করা হয়নি, ঠিক আছে। এইখানে একটা জিনিস দেখুন, টিনার ফ্ল্যাট নেওয়ার পেছনে খানিকটা সাইবার বুলিংও দায়ী আছে। আমার সেই ঘটনাটা এখনো মনে আছে, যখন ওই বাচ্চাটা পটি করছে, ঠিক সেমভাবে এদের কোনো সেন্স নেই যে মানুষের একটা, সে যত ছোট বাচ্চাই হোক তারও একটা থাকে, একটা প্রাইভেট জায়গা থাকে, সেখানে হস্তক্ষেপ করাটা ঠিক না। তো বাচ্চারা যেখানে পটি করছে সেখানে একটা ফ্যান লাগিয়ে কীরকম বলা হচ্ছিল, ওই বাড়িতে বাচ্চা থাকতে পারবে যেখানে সে বন এসি মাথায় নিয়ে জন্মেছে, এত বড় বাড়ি, যার পটিতেও ফ্যান লাগে, সেগুলো মনে আছে? এই ধরনের সাইবার বুলিং। দ্বিতীয় কথা, বাচ্চা কোথায় মানুষ করবে, রাখার জায়গা নেই, ওই বাড়িটা বড় কনজেস্টেড, এই কথাগুলো মনে আছে?
তো বাচ্চার জন্যই কিন্তু যোগাযোগ করেছিল, করে চরম ভুল করেছে। কিন্তু ফোকলা এসে ইনস্টাতে ওই স্টোরিগুলো যদি না বলতো তাহলে এই লাইভের গতি প্রকৃতি কিন্তু অন্যরকম হতো। আমি দেখছি এই লোকটার স্বভাবটাই তাই, নিজেই প্রবলেম ক্রিয়েট করে আর পরে প্রবলেম সলভ করতে আসে, হিরো হতে আসে না, প্রবলেমের কনসিকুয়েন্সকে আটকাতে আসে। মদের ঘরে কাজকর্ম করে ফেলে পরে বুঝতে পারে কি ব্যাপারটা, বুঝছি না। ওর ফোন করারই বা কী দরকার ছিল, আবার ইনস্টাতে বলারই বা কী দরকার ছিল। তবে যেটা দর্শক হিসেবে বুঝছি, ইনস্টাতে ফোকলার ওই স্বীকারোক্তি যে যা করার আমি করেছি, শব্দ সামান, আমি টিনার জিমের ওইখানে থেকে ছেলেদের ফোন নাম্বার নিয়ে টিনার সঙ্গে জুড়ে দিয়েছি, ওই যে অর্ক বলছে, তারপরে আরও যারা বলছে তাদের নাম নিয়ে। এটা যদি না বলা হতো তাহলে টিনাকে কি পরিমাণ মেলাইন করা হতো আজ লাইভে। দর্শক বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি? ঠিক সেম কাজের জন্যই কিন্তু আমি প্রথমে দীপ্তকে সাপোর্ট করেছিলাম, পরে বুঝলাম আমি যা ভেবেছিলাম সেটা নয়। সেটা হচ্ছে যেখানে সাত পাকে বাঁধা স্বামী ক্ষমা করেনি, তাড়িয়ে দিয়েছে, সেখানে যে মানুষটা সঙ্গে চ্যাট করেছে সে অন্তত বিবাহিত মেয়ে, টাটা বাই বাই বলে ছেড়ে দিয়ে চলে তো যায়নি, যে এবার তুই বুঝে কর, এটা তো ছেড়ে দিয়ে যায়নি, পাশে দাঁড়িয়েছিল।